সবাইকে আসসালামু আলাইকুম। বিগত বছরের প্রশ্নগুলো দেখার আগে যেহেতু সামনেই আরেকটা প্রিলি পরীক্ষা আছে সেগুলো আমরা দেখব, কিন্তু তার আগে আমরা একটু ছোট্ট করে নালিশ বিষয়ে আলোচনা করে নেব। কারণ আমাদের পাশাপাশি দুটো টপিক নিয়ে আলোচনা করতে হবে। একটি হচ্ছে বিগত বছরের প্রশ্ন প্লাস এফআইআর এবং কমপ্লেন্টের মধ্যে পার্থক্য। এফআইআর সম্পর্কে বা এজাহার সম্পর্কে এর আগে আমরা ডিটেলস একটি ভিডিও দেখেছি, আমাদের পেজে সেটা রয়েছে। আর এখন আমরা নালিশ সম্পর্কে একটু জানার চেষ্টা করব, কারণ পার্থক্যগুলো দেখার আগে যদি ডিটেলসে একটু সেই টপিক সম্পর্কে জানা যায় তাহলে পার্থক্যগুলো খুব সহজ হয়ে ওঠে। যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে নালিশ বা কমপ্লেন্ট। যদি প্রথমেই বইয়ের ভাষার বাইরে গিয়ে নিজের মতো করে আপনাদেরকে খুব সহজ ভাষায় একটু বলার চেষ্টা করি, তাহলে নালিশ বা কমপ্লেন্ট হচ্ছে ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ, যা কিনা লিখিত বা মৌখিক হতে পারে। তবে এই ক্ষেত্রে আপনাকে একটা প্রসেস ফি প্রদান করতে হয়। এর আগে আমরা দেখেছি এফআইআরে কোনো ধরনের প্রসেস ফি প্রদান করতে হয় না এবং একটা বিপি ফর্ম নং 48 বা একটা নির্দিষ্ট ফর্মে পূরণ করতে হয়। কিন্তু নালিশের ক্ষেত্রে কোনো ধরনের নির্দিষ্ট ফর্ম উল্লেখ থাকে না এবং এই ক্ষেত্রে একটি প্রসেস ফি প্রদান করতে হয়। এখন যদি আমরা সরাসরি একটু বইয়ে চলে যাই বা বইয়ের ভাষায় চলে যাই বা আমাদের নোটে চলে যাই, সেখানে বলা হচ্ছে, বিশেষ করে এখানে আমরা সালগুলো উল্লেখ করে দিয়েছি। এই ব্যাপারে আসলে বিজিএসসি বেশি প্রশ্ন এসেছে সংজ্ঞার ক্ষেত্রে এবং বার কাউন্সিল পরীক্ষায়ও অনেকবার লিখিত পরীক্ষায় এটা 2006 এসেছে। যাই হোক, কীভাবে এসেছে সেটা আমরা এক্ষুনি দেখব। তার আগে আমরা আলোচনা করছি কমপ্লেন্ট বলতে আসলে আমরা কি বুঝি এবং আইনের ভাষায় সেটাকে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে। ফৌজদারি কার্যবিধি 1898-এর ধারা 4(1) বর্গীয় জ অনুযায়ী নালিশ অর্থাৎ কমপ্লেন্ট বলতে বোঝায় ম্যাজিস্ট্রেট কর্তৃক এই আইন অনুসারে ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে তার নিকট মৌখিক অথবা লিখিতভাবে এই মর্মে অভিযোগ করা যে জ্ঞাত বা অজ্ঞাত কোনো ব্যক্তি একটি অপরাধ সংঘটিত করেছে বা হয়েছে। অর্থাৎ চেনা অথবা অচেনা কোনো একটি ব্যক্তি একটি অপরাধ সংঘটিত করেছে এবং সেই বিষয়ে যিনি জানবেন অথবা ভিকটিম নিজে। নালিশের ক্ষেত্রে সাধারণত ভিকটিমই বেশি নালিশ করে থাকেন বা কমপ্লেন্ট করে থাকেন ম্যাজিস্ট্রেটের নিকট। তবে সেই ক্ষেত্রে শুধু জানেন অপরাধ বিষয়ে এমন কেউ করতে পারবেন, কিন্তু এতে পুলিশ অফিসারের রিপোর্ট অন্তর্ভুক্ত হবে না। কিন্তু নালিশে কখনোই পুলিশ অফিসারের রিপোর্ট অন্তর্ভুক্ত হবে না। নিচের শর্তগুলো পূরণ হলেই মৌখিক বা লিখিত কোনো অভিযোগকে নালিশ বলা যাবে এবং সেই শর্তগুলো হচ্ছে, ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ দিতে হবে, ফৌজদারি কার্যবিধির বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য হতে হবে এবং অপরাধটি কোনো চেনা বা অচেনা ব্যক্তি করতে হবে এবং সর্বশেষ বলছে এটি অবশ্যই কোনো পুলিশ রিপোর্ট হবে না। অর্থাৎ এটি কোনো পুলিশ রিপোর্ট হবে না। তবে এই ক্ষেত্রে একটা প্রসেস ফিও দিতে হয়, সেটি শর্তে উল্লেখ না থাকলেও আপনারা মনে রাখার ক্ষেত্রে মনে রাখবেন। তারপর বলা হচ্ছে, সাধারণত ক্ষতিগ্রস্ত ব্যক্তি নালিশ করে থাকেন। অর্থাৎ যেই কথাটা আমরা আগেই বলেছি, নালিশ সাধারণত ভিকটিম করে থাকেন। এছাড়া ধারা 4(1) বর্গীয় জ অনুসারে অপরাধ সম্পর্কে জানেন এমন ব্যক্তিও ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ করতে পারেন। সাধারণত নীতি অনুযায়ী যদি কোনো আইন ভঙ্গ করা হয় তাহলে সে সম্পর্কে অভিযোগ করার জন্য যে কোনো ব্যক্তিরই অধিকার রয়েছে। অর্থাৎ সাধারণ নীতি অনুযায়ী যদি কোনো আইন ভঙ্গ হয় তাহলে সে সম্পর্কে অভিযোগ করার জন্য যে কোনো ব্যক্তিরই অধিকার থাকবে। যে কোনো ব্যক্তি সরাসরি ম্যাজিস্ট্রেটের নিকট অপরাধ সংগঠনের ব্যাপারে লিখিতভাবে অভিযোগ জানাতে পারে। অভিযোগ পাওয়ার পর ম্যাজিস্ট্রেট অভিযোগকারীকে শপথ গ্রহণের মাধ্যমে পরীক্ষা করবেন। এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটা কথা হচ্ছে, নালিশের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন, অভিযোগ পাওয়ার পর ম্যাজিস্ট্রেট অভিযোগকারীকে সব সময় শপথ গ্রহণের মাধ্যমে পরীক্ষা করবেন। শপথ গ্রহণ ছাড়া ম্যাজিস্ট্রেট কখনোই অভিযোগকারীকে পরীক্ষা করবেন না।
ম্যাজিস্ট্রেট উক্ত অপরাধ আমলে নিতে পারেন বা অভিযোগটি ভিত্তিহীন বলে বাতিল করতে পারেন বা বিষয়টি তদন্ত করার জন্য আদেশ দিতে পারেন। এখন একটা কমপ্লেন্ট দায়ের হলো, তারপর তার ফলাফল কি হতে পারে? ম্যাজিস্ট্রেট চাইলে উক্ত অপরাধটি আমলে নিতে পারবেন অথবা অভিযোগটি ভিত্তিহীন বলে বাতিল করে দিতে পারবেন অথবা বিষয়টি তদন্তের জন্য আদেশ দিতে পারবেন। তদন্তের জন্য যে পুলিশ কর্মকর্তাকে আদেশ দিবেন অথবা ওনার কাছে ভিত্তিহীন মনে হলে তখনই তিনি সেটি বাতিল করতে পারবেন অথবা যদি সত্যি বলে মনে হয় তিনি সেই নালিশটি আমলে নিতে পারবেন। যাই হোক, নালিশি দরখাস্তের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো মূলত এসেছে 2006 এবং 2007 বার কাউন্সিল পরীক্ষায়, তাই আমরা বৈশিষ্ট্যগুলো জাস্ট একবার পড়ে যাব। সেখানে বলা হচ্ছে নালিশ দরখাস্তের বৈশিষ্ট্য। প্রথমেই যে কথাটা আছে, আমলযোগ্য ও আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে নালিশ দায়ের করা যায়। অর্থাৎ আমরা যেমন দেখেছিলাম এফআইআর কেবলমাত্র আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে দায়ের করা হয়ে থাকে, কিন্তু নালিশের ক্ষেত্রে আমলযোগ্য ও আমল অযোগ্য দুই ক্ষেত্রেই নালিশ দায়ের করা যায়। দ্বিতীয়ত বলা হচ্ছে বৈশিষ্ট্যে অপরাধ সম্পর্কে জানে এমন যে কোনো ব্যক্তি নালিশি দরখাস্ত দায়ের করতে পারে। তৃতীয়ত বলা হচ্ছে নালিশ ম্যাজিস্ট্রেটের কাছে দায়ের করতে হয়, যা কিনা আমরা আগেও পূর্বেও শর্তে দেখেছি। নালিশ অবশ্যই ম্যাজিস্ট্রেটের কাছে দায়ের করতে হবে। নালিশ দরখাস্তের ক্ষেত্রে অভিযোগকারীকে অথবা সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের নিকট শপথ গ্রহণ করতে হয়। এটা মাস্ট, করতেই হবে, বাধ্যতামূলক। শপথ গ্রহণ করেই কেবলমাত্র ম্যাজিস্ট্রেট অভিযোগকারীকে পরীক্ষা করবেন, তার আগে নয়। তারপর বলা হচ্ছে নালিশ মৌখিক বা লিখিত আকারে করা যায়। অর্থাৎ নালিশটি আপনি মৌখিকভাবেও করতে পারবেন, আবার লিখিত আকারেও জমা দিতে পারবেন। নালিশ মামলার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া পুলিশ তদন্ত করতে পারে না। অর্থাৎ নালিশ মামলার ক্ষেত্রে পুলিশ কখনোই ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া তদন্ত করতে পারবে না। যেমনটা আমরা এফআইআরের ক্ষেত্রে বা এজাহারের ক্ষেত্রে দেখেছিলাম, যদি আমলযোগ্য অপরাধ হয় সেই ক্ষেত্রে পুলিশ ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়াই তদন্ত করতে পারেন। কিন্তু যখনই একটা নালিশ মামলা হবে, সেটা যদি আমলযোগ্য হয়, তারপরও পুলিশকে ম্যাজিস্ট্রেটের আদেশক্রমে বা ম্যাজিস্ট্রেটই পুলিশকে তদন্তের জন্য আদেশ দিয়ে থাকেন। পরবর্তীতে বলা হচ্ছে নালিশি দরখাস্তের মাধ্যমে দায়েরকৃত মামলা কমপ্লেন্ট রেজিস্টার মামলা নামে পরিচিত। সংক্ষেপে এটাকে আসলে সিআর মামলাও বলা হয়ে থাকে। ফৌজদারি কার্যবিধি অনুসারে ব্যবস্থা নেওয়ার জন্য নালিশি দরখাস্ত করা হয়। নালিশি দরখাস্তের ক্ষেত্রে নির্ধারিত তারিখে তথ্যদাতা অভিযোগকারীকে অবশ্যই আদালতে উপস্থিত হতে হয়। অর্থাৎ নালিশি দরখাস্তের ক্ষেত্রে নির্ধারিত যে তথ্য থাকবে, সেই নির্ধারিত যে তারিখ থাকবে নালিশি দরখাস্তের ক্ষেত্রে, সেই তারিখে তথ্যদাতা অথবা অভিযোগকারীকে অবশ্যই আদালতে উপস্থিত থাকতে হবে। এই ছিল আজকে আমাদের নালিশ বিষয়ে আলোচনা। আশা করি আপনারা মোটামুটিভাবে এজাহার বা এফআইআর, নালিশ অথবা কমপ্লেন্টের মধ্যে পার্থক্যগুলো বুঝতে পারবেন খুব সহজভাবে, যেহেতু আমরা আগেই নালিশ এবং এফআইআরের বিষয়ে একটু জেনে নিয়েছি বা জানার চেষ্টা করেছি।